আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন ইসলাম। প্রথমেই সংবাদ শিরোনাম। রোকেয়া পদক পেলেন 4 বিশিষ্ট নারী। বেগম রোকেয়ার চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। গুম ও নির্যাতনের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 ডিসেম্বর। শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হাসনাত আবদুল্লাহ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে চিকিৎসা। চব্বিশের আন্দোলনে অর্জিত বিজয় সুসংহত করতে দেশবাসীর প্রতি আহ্বান মির্জা ফখরুলের। নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আগামী নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের। এবং পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউ এর সদর দপ্তরে ইসরায়েলি অভিযান। জাতিসংঘের পতাকা সরিয়ে তোলা হলো ইসরায়েলের পতাকা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বেগম রোকেয়ার চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদান রাখায় 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক 2025 তুলে দেন প্রফেসর ইউনূস। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। খুরশেদ আলমের রিপোর্ট। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর। 1932 সালের একই দিনে মারা যান মহিষী এই নারী। প্রতি বছরের মতো এবারও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা আয়োজনে পালন করছে দিবসটি। মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আমি রোকেয়া শিরোনামে মূল আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 4 বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক 2025 তুলে দেন। জাতির পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে আদর্শে রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চেয়েছিলেন, পুরস্কার প্রাপ্তরাও সেই পথেই আমাদেরকে নিয়ে যাবে। আজকের এই পুরস্কার মহিলাদের পুরস্কার না, আমাদের সমস্ত জাতির পক্ষ থেকে পুরস্কার। জোরে হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। প্রফেসর ইউনূস বলেন, দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকলেই সার্থকতা আসবে। দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকুক, তাহলেই সার্থকতা। আর আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয়, সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে। এটা আরও একটি পুরস্কার না, এটা যুগান্তকারী পুরস্কার। যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। এরা শুধু বাংলাদেশের মেয়ে না, এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে। রোকেয়ার চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকের যে নারী সমাজ, গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। যাতে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো,
দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল। সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণঅভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয়। আমরা স্বাগত জানাই নতুন নামকে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন ডক্টর রুবহানা রকিব ও ডক্টর নাবিলা ইদ্রিস। অর্থের অভাবে কষ্ট পেয়েছে। রোকেয়াকে যদি আজ নাই মনে পড়ে। এর আগে আমি রোকেয়া শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 100 বছর আগে বলেছেন যিনি কথা। খুরশেদ আলম, বিটিভি নিউজ। আজ 9 ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। এই মহিষী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তার মতে, নারী অধিকার, শিক্ষা এবং সামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার ভাবনা আজও রাষ্ট্রীয় নীতি নির্ধারণে সমানভাবে প্রাসঙ্গিক। স্বপ্না স্মৃতির ডেস্ক রিপোর্ট। 1880 সালের 19 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম নেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারী জাগরণ, মুক্ত চিন্তা ও সামাজিক সংস্কারে তিনি ছিলেন অনন্য সাহসী কণ্ঠস্বর। 1932 সালে এই একই দিনে কলকাতায় তার মৃত্যু হলেও বাঙালি নারী জাগরণে তার অবদান আজও অক্ষুণ্ণ। পুরুষতান্ত্রিক সমাজের কঠোর বেড়াজাল ভেঙে নারী শিক্ষার বিস্তারে যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন তা ছিল যুগান্তকারী। 1911 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যা এখনো নারী শিক্ষার অগ্রযাত্রার প্রতীক। শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা, এই 3 ক্ষেত্রে নারীদের এগিয়ে রাখাই ছিল তার আজীবন লড়াই। তার রচনা মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী আজও নারী স্বাধীনতা সংগ্রামের অমূল্য দলিল। 1905 সালে প্রকাশিত তার বিখ্যাত রচনা সুলতানার স্বপ্ন, যা 2024 সালে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নারীর হাতে বিজ্ঞান, প্রযুক্তি ও নেতৃত্বের কল্পনা 1 শতাব্দী আগেই তিনি তুলে ধরেছিলেন এই সৃষ্টিতে। নারী জাগরণের যে আলোকধারা বেগম রোকেয়া সৃষ্টি করেছিলেন তার স্পষ্ট প্রতিধ্বনি দেখা গেছে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে। স্বৈরাচার, নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে নারীরা যে সাহসী ভূমিকা রেখেছেন তার শিকড় খুঁজে পাওয়া যায় রোকেয়ার চিন্তায়। নারী নিজেকে প্রতিষ্ঠিত করবে, নেতৃত্ব দেবে, এই বিশ্বাসী আন্দোলনের অন্তর্গত শক্তি হয়ে উঠেছিল। বেগম রোকেয়ার স্বপ্নের সুশিক্ষিত নারী সমাজ গঠনে বড় চ্যালেঞ্জ হয়ে আছে এইসব সামাজিক প্রতিবন্ধকতা। প্রতি বছরই নতুন করে উচ্চারিত হয় বেগম রোকেয়ার দেহাবশেষ বাংলাদেশে ফেরানোর দাবি। পায়রাবন্দের মানুষ বিশ্বাস করেন তাদের এই গর্বের কন্যা একদিন নিজ জন্মভূমিতে সমাহিত হবেন। তাদের সেই দীর্ঘদিনের অপেক্ষা এখনো শেষ হয়নি। আজকের বাংলাদেশের নারী অগ্রযাত্রার প্রতিটি ধাপে বেগম রোকেয়ার বপন করা বীজ বিকশিত হয়েছে নতুন শক্তিতে। শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব, প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে আসছেন তৃপ্ত পদে। জাতি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সেই মহীয়সী নারীকে, যিনি প্রথম উচ্চারণ করেছিলেন নারী স্বাধীনতা ও সমতার দাবি। নারী জাগরণের শুরু হয়েছিল এক রোকেয়ার কলমে। 1 শতাব্দী পেরিয়ে আজও তার চিন্তা আমাদের নীতি, আমাদের আন্দোলন, আমাদের অগ্রযাত্রার অনুপ্রেরণা। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ।
বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৪ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। মামলায় ১৩ অভিযুক্তের মধ্যে গ্রেফতার আছেন ৩ সেনা কর্মকর্তা। গ্রেফতার থাকা সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন মেজর জেনারেল ও ২ জন ব্রিগেডিয়ার জেনারেল। সেনানিবাসে অবস্থিত অস্থায়ী কারাগার থেকে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ট্রাইব্যুনাল ২ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের ২২তম সাক্ষী হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসনাত আবদুল্লাহর জবানবন্দি গ্রহণ করেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে সাভারে আশাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে ১৩ জানুয়ারির মধ্যে জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন। আরও জানাচ্ছেন সীমা শারমিন। এখনও পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া অনিশ্চিত হয়ে রয়েছে। তার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার উপযুক্ত নয়। বিশেষ করে খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে। এছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস সহ অন্যান্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। প্রতিদিনই তার ডায়ালাইসিস করতে হচ্ছে। এ পরিস্থিতিতে সোমবার খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার বিষয়ে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন। সোমবার বিকেলে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসার তদারকি করেন। মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে তার চিকিৎসার দেখভাল করছেন। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি এখনই আসছে না। সোমবার পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার জন্য বলা হয়নি, কারণ খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সম্মতির ওপর। চিকিৎসকরা এখনও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন। কিডনি কার্যক্ষমতা স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি আসা কঠিন। সীমা শারমিন, বিটিভি নিউজ। ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলোর প্রণীত গ্রন্থসমূহের প্রকাশনা উপলক্ষে আয়োজন আলোচনা সভায় এই আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সময় বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, অধ্যাপক মাহমুদুল্লাহর প্রকাশিত গ্রন্থের মাধ্যমে বিশ্ব রাজনীতি ও দেশের আন্দোলন সংগ্রামের যে চিত্র ফুটে উঠেছে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এর আগে অধ্যাপক ডক্টর মাহমুদুল্লাহের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে বিএনপির বিশেষ কর্মসূচি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভার উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সভাপতিত্বে সভায় যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সহ স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপির হাত ধরে আগামীতে দেশ, জাতি ও মানুষের কল্যাণে ইতিবাচক যুগান্তকারী পরিবর্তন আসবে। এই বাংলাদেশের অর্থনীতির যা কিছু বা মূল বিষয় তার সব কিছু শুরু বিএনপির হাত ধরে। এই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আমাদেরকে আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপিকে পুনরায় তার মহিমা
এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা। দিবসটি উপলক্ষে সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এরপর দুদক কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন অংশ নেন। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন VIDS এর মহাপরিচালক ডক্টর AK এনামুল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের অপশাসনের ফলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তরুণদের মূল্যবোধ জাগ্রত করে দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তারা আরও বলেন, দুর্নীতি দেশকে দুঃশাসনের দিকে ঠেলে দিয়েছে এবং সমাজে গভীর বৈষম্য তৈরি করেছে। দুর্নীতি শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি অন্যায়কে প্রতিষ্ঠা করে, নষ্ট করে নাগরিক নৈতিকতা। এই সময় দুদক চেয়ারম্যান আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না করার আহ্বান জানান। আমরা যারা বয়োবৃদ্ধ বা যারা অনেকদিন পার হয়ে গেছি, আমাদের সংশোধন করা একটু ডিফিকাল্ট। আর যা পাপ করে আসছে, তারা তো করিয়ে আসছে, সেগুলোর শাস্তি দেওয়ার হয়তো ব্যবস্থা দিতে পারে। ভবিষ্যতে যেন কোনো দুর্নীতি না হয়, সেটাই সবচেয়ে বড়। আমাদের চিন্তা করতে হবে ভবিষ্যৎ দিকটা। এবং আমরা যদি এই মানে তরুণদের যদি উদ্বুদ্ধ করতে পারি কোনো রকম দুর্নীতি না করা, সবসময় মূল্যবোধ, নিজের মূল্যবোধ বজায় রেখে যেটা কাজ করা, সেটি হবে উৎকৃষ্ট আমাদের কাজ। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কিন্তু কমে যাবে। এখন আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনের সময়ও সম্পদ বিবরণী দাখিল হবে। আমি প্রায় বলি, এই কথাটাই সত্য। আমরা দুর্নীতি দমন কমিশন, আমরাও যে দুর্নীতিমুক্ত তা নই, কিন্তু আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটারই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। বিজয়ের মাস ডিসেম্বরের 9ম দিন আজ। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। 9 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ইয়াহিয়ার অনুরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সন তার 7ম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে রওনা হতে আদেশ দেন। দিনার সুলতানার প্রতিবেদন। 9 ডিসেম্বর 1971, চারিদিকে শুধু পাকিস্তানি হানাদারদের পতনের খবর। এদিন থেকে মূলত বন্ধ হয়ে যায় হানাদার বাহিনীর ঢাকা থেকে বেরোবার সব পথ। একই সঙ্গে বন্ধ হয়ে যায় তাদের ঢাকায় প্রবেশের পথও। সর্বত্রই ছিল মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রাভিযান। বীর দর্পে একে একে গাইবান্ধা, নেত্রকোনা, খুলনার কপিলমুনি, কুষ্টিয়ার কুমারখালী, কুমিল্লার দাউদকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারী সহ দেশের অধিকাংশ জেলায় বিজয় কেতন উড়িয়ে ঢাকামুখী হতে থাকে মুক্তিবাহিনী। লক্ষ্য ছিল দ্রুত ঢাকায় পৌঁছানো এবং জেনারেল নিয়াজিকে আত্মসমর্পণে বাধ্য করা। এই জায়গাগুলো যে মুক্তিবাহিনীর বিজয় এবং পাকিস্তানিদের পরাজয়, এটা পাকিস্তানিদের মনোবলের উপরও কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলেছিল। অন্যদিকে আমাদের মুক্তিবাহিনীকে পাকিস্তানিদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে একটা নতুন প্রেরণা এটা আমাদেরকে দিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই।
আর এই দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হলো দিল্লিতে স্বাধীন বাংলাদেশের মিশন এদিন খোলা হয়। মিশন প্রধান হিসাবে উদ্বোধনী যে অনুষ্ঠানটি হয়, সেই উদ্বোধনী অনুষ্ঠানে ভারত সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রী, কিরণ সিংহ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী সেখানে অংশগ্রহণ করেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। এবং সেইখানে হুমায়ুন রশিদ চৌধুরী তিনি খুবই আত্মবিশ্বাসের সাথে যে বক্তব্যটি রেখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে অচিরেই বাংলাদেশ মুক্ত হবে এবং পাকিস্তানিরা পরাজিত হবে। এদিন বিকেলে মিত্রবাহিনীর প্রধান জেনারেল অরোরা কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেন, মিত্রবাহিনী এখন ঢাকা লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় অনিবার্য বুঝতে পেরে পাকিস্তানি শাসকরা তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে স্বাধীনতা ঠেকানোর ব্যর্থ চেষ্টা অব্যাহত রাখে। ইয়াহিয়ার অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ৭ম নৌবহরকে বঙ্গোপসাগরে প্রেরণের নির্দেশ দেয়। এটার মূল লক্ষ্য ছিল যে মুক্তিযোদ্ধাদের মনোবলটাকে ভেঙে দেয়া এবং তাদের উপর একটা সামরিক চাপ তৈরি করা। তো শেষ পর্যন্ত তাদের এই প্রয়াসটি সফল হয়নি, যে কারণে যে রাশিয়া এবং ভারত এটার একটা পাল্টা ব্যবস্থা হিসাবে রাশিয়া তাদের সাবমেরিন, বঙ্গোপসাগরের উপকূলে সাবমেরিন এখানে এনে একটা পাল্টা ব্যবস্থাও তারা গ্রহণ করেছিল। ফলে শেষ পর্যন্ত ৭ম নৌবহর আর এদিকে আসতে পারেনি। ৯ তারিখ এটা একটা ঘটনাবহুল দিন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে। জাতিসংঘে বাংলাদেশের যুদ্ধবন্ধের জন্য যে অপচেষ্টা, সেটার বিরুদ্ধে ভারতের এবং রাশিয়া সহ আন্তর্জাতিক মহলের যে অবস্থান, সব কিছু মিলিয়ে আমাদের মুক্তিযুদ্ধটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বড় ভূমিকা পালন করেছিল। বাঙালিকে নেতৃত্ব শূন্য করতে গোপন ষড়যন্ত্র আঁটতে শুরু করে পাকিস্তানি বাহিনী। দিনার সুলতানা, বিটিভি নিউজ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরু হতে যাচ্ছে। তবে প্রধান বিষয়গুলো এখনও সমাধান হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজা থেকে আরও সেনা প্রত্যাহার করতে হবে, একটি অন্তর্বর্তী প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। বিনিময়ে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে। সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, চলতি মাসের শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি। ইসরায়েলি সরকারের মুখপাত্র সোমবার জানিয়েছেন, আগামী 29 ডিসেম্বর এই বৈঠক হবে। জেরুজালেমে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্সের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে হবে এবং তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। অন্য এক অনুষ্ঠানে নেতানিয়াহু আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে হামাসকে নিরস্ত্রীকরণ করা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল শেষ পর্যন্ত হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করবে। হামাসের শীর্ষ কর্মকর্তা বাসিম নাইম অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তারা অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত, যদিও এর আগে সংগঠনটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন হওয়ার আগ পর্যন্ত অস্ত্র ছাড়তে রাজি ছিল না। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 মাস পরেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে প্রায় প্রতিদিন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় 370 জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী এখনও গাজার অর্ধেকেরও বেশি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহ বেড়েছে, তবে ইসরায়েলি বিধিনিষেধ ও নিরাপত্তাহীনতা এখনও বিদ্যমান। রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খোলা নিয়েও মতবিরোধ চলছে। লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যেসব জায়গায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত, সেখানে এই হামলা চালানো হয়েছে। সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে এই হামলা চালায় ইসরায়েল দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এইসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত। 2024 সালের 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় 5টি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে।
রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াই এগিয়ে নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার লন্ডনে ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে বিতর্ক এবং ট্রাম্প প্রশাসনের ইউরোপ বিষয়ক কঠোর নীতির মধ্যেই এই বৈঠক হয়। ডাইনিং স্ট্রিটে অনুষ্ঠিত আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ অংশ নেন। বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ ঐক্য জরুরি। তার ভাষায়, কিছু সিদ্ধান্ত আছে যা আমেরিকা ছাড়া সম্ভব নয়, আবার কিছু ইউরোপ ছাড়াও নয়। জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন শান্তি পরিকল্পনা প্রায় চূড়ান্ত। আগের 28 দফার মার্কিন প্রস্তাবের যেসব ইউক্রেন বিরোধী অংশ ছিল সেগুলো বাদ দিয়ে এখন 20 দফার পরিকল্পনা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি মঙ্গলবারেই যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাসের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানান জেলেনস্কি। তিনি পশ্চিমা দেশগুলোর কাছে আলাদা নিরাপত্তার নিশ্চয়তার চুক্তি চান। যদি রাশিয়া আবার যুদ্ধ শুরু করে তবে তাদের অবস্থান কী হবে সেটি স্পষ্ট করতে হবে বলেও উল্লেখ করেন। সুদানের বিমান বাহিনী দেশটির আবাসিক এলাকা, বাজার, স্কুল ও বাস্তুচ্যুতদের শিবির লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে অন্তত 1700 মানুষকে হত্যা করেছে। সেখানে গৃহযুদ্ধ চলাকালে বিমান হামলা নিয়ে তদন্তে এ তথ্য উঠে এসেছে। সুদান উইটনেস প্রজেক্ট বলেছে, সুদানে 2023 সালের এপ্রিলে শুরু হওয়া সাম্প্রতিকতম লড়াইয়ে সরকারি বাহিনী যেসব বড় বড় বিমান হামলা চালিয়েছে এবং তাতে হতাহতের ঘটনা ঘটেছে সেসব তথ্য নিয়ে তথ্য ভাণ্ডার প্রস্তুত করেছে তারা। সুদান উইটনেসের বিশ্লেষণে দেখা গেছে, বিমান বাহিনী জনবহুল এলাকায় আনগাইডেড বোমা বেশি ব্যবহার করেছে। সুদান উইটনেস প্রজেক্ট শুধু যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানোর ঘটনাগুলো বিশ্লেষণ করে তৈরি করেছে এই প্রতিবেদন। সুদানের সশস্ত্র বাহিনীর হাতে যুদ্ধবিমান আছে, কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF কাছে কোনো যুদ্ধবিমান নেই। RSF আকাশ থেকে হামলা চালাতে ড্রোন ব্যবহার করেছে, কিন্তু এই গবেষণায় ড্রোন হামলায় হতাহত ব্যক্তির সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। এবার ভারতের কৃষি আমদানির উপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির উপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ভারতকে এই দেশের চাল ড্রাম করার অনুমতি কেন দেওয়া হয়? তাদের শুল্ক দিতে হয়, তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? জবাবে স্কট বেসেন্ট বলেন, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ভারত এভাবে যুক্তরাষ্ট্রের চাল ড্রাম করতে পারে না। উল্লেখ্য, এরই মধ্যে ভারতের উপর 50% শুল্ক চালিয়েছেন ট্রাম্প, যদিও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমাতে হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। আবারও দেশের খবর। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এই উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক রিজিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, সিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি SM আবু তৈয়ব বক্তব্য রাখেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমির সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সময়ের ব্যবধানে বদলেছে মানুষের জীবনযাত্রা, বদলেছে রুচি এবং প্রত্যহিক জীবনধারা। দৈনন্দিন জীবনে সব ধর্ম বর্ণের মানুষের নিতান্ত প্রয়োজনে যেতে হয় নরসুন্দরের কাছে, যার কাছি, চিরুনি আর খুরের ছোঁয়ায় মানুষের স্বাভাবিক অবয়ব বিকশিত হয়। তবে নরসুন্দরের দিনকাল একরকম নয়। কেউ আর্থিক স্বাচ্ছন্দ্যে থাকলেও
কারো নিত্যসঙ্গী অভাব। বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে। যন্ত্র বলতে মাত্র 3টে: কাঁচি, চিরুনি আর খুর। সঙ্গে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতার ঝুলি, আছে মনের মাধুরী মিশিয়ে সৌন্দর্যের চিত্রকল্প। এই তো নাপিতের যন্ত্রপাতি। অনেকে আদর করে তাদের নরসুন্দর বলেন। নরসুন্দরদের জীবন কাহিনী কতখানি সুন্দর তা খুব কাছে না গেলে দেখা যায় না। রাস্তার পাশে বসা এমন নরসুন্দরদের আয়নায় অনেকেই নিজের চেহারা দেখেন। এরা তাদের খুর, কাঁচি ও চিরুনি দিয়ে মানুষের মুখচ্ছবি সুন্দর বানিয়ে দেন, কিন্তু তাদের জীবন অসুন্দর থেকে যায়। ইয়ান থেকে আমার কাজের উপর নির্ভর, এটাতে যা কর্ম করতে এটা দিয়ে আল্লাহ যায় খাবার তাই খাইয়ে কি দেখবার একটা কাজে একটা নির্ভর আছে না, কিন্তু কাজের একটা আমার সোচ আছে, তাহলে একটা আশা ভরসা করতাম। কি দিয়ে আশা ভরসা করি, এইভাবে তো চলতেছে। মুসলিম উদ্দিন এদেরই একজন। রোজ তার আতিপাতি নিয়ে বসেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশের ফুটপাতে। অনেকেই চুল কাটাতে আসেন, কেউ কেউ দাড়ি কামান। চুল কাটলে পান 20 থেকে 30 টাকা, শেভ করলে 10 টাকা, কেউ কেউ অবশ্যই বেশিও দেন। দিন শেষে হিসাব মেলাতে চেষ্টা করেন মুসলিম। দিনের আয় উপার্জনের হিসাব মেলাতে পারলেও সংসারে হিসাব মেলাতে পারেন না। এরা কাজ করে আয়া জিজ্ঞায় কাজ করা কত বা কাজ করতে পারবানি, যারা কাজ করে তারা কাজ করে দেয়। অত কেউ 30 টাকা দেয়, কেউ 40 টাকা দেয়, চুল কাটা সেবে কেউ 80 টাকা দেয়, আবার 100 টাকা দেয়। টাকা পয়সা নাই। আর যদি মনে করেন যে বাদ যান বাড়িতে গিয়ে 2 দিন বেড়ান বা 2 দিন থাকবান ছেলেমেয়েরা, এই বাড়ি করুন এই শহরে ভাড়া করা আছে। এই দোকানগুলো আগে দেখতাম, এখন দেখি না। তাই আমরা এগুলো বাজারে যাইতাম, কত সুন্দর সুন্দর দেখতাম, বসতাম, এগুলো চুল কাটার জন্য সিরিয়াল ধরতাম। তারপরে যে এখন মনে করেন এগুলো দেখি, এখন আমরা কম পয়সা পাই, এই জন্যে এখানে বসে গেলাম চুল কাটার জন্যে। মুসলিম বলেন, আগে খোলা আকাশের নিচে পাটাতনে বসে অনেকে আসতেন তাদের কাছে চুল কাটতে অথবা দাড়ি কামাতে। এখন আর সেই দিন নেই। দিন বদলের ফালায় সবাই যেমন গেছে কাছের গড়ে, তেমনি যেন নিজের সংসারের সুখ শান্তি যেন ফালিয়ে গেছে অভাবের তাড়নায়। এরপর দেখি আর কিনো মতে একটা দোয়ান নিতে গেল পরে 1-2 লাখ টাকা সালামি দিত হয়, তারপরে এটা ডেকোরেশন করতো। ওই তো ভিক্ষা নাই তো বাবা, এখন যায় কদিন বাঁচি, ওইভাবে আমার দিন চলে যেত। কারণ আমার কিন্তু ভবিষ্যতে কিন্তু একটা নিশ্চয়তা নাই, কারণ আমার এই জিনিসটা দিয়ে আমি একটা ভবিষ্যৎ পেলাম বা এই জিনিসটা তারা আমি চললাম না, এটা দিয়েই চলতে হইব। যে কদিন বাঁচি এটা আমি করতে হইব। সিটিতে এসি সেলুন বেশি, এখানে স্বল্প আয়ের মানুষগুলা ওখানে সেলুন গিয়ে চুল কাটতে পারে না, কেননা ওখানে একটা মানুষের সর্বনিম্ন 5 থেকে 700 টাকা 1000 টাকা চলে আসে। সবাই কি পারে? তাহলে এখানে তো যদি 20 থেকে 50 টাকার ভিতরে যদি চুল কাটা হয় অথবা শেভ করা হয়, তাহলে অনেক টাকা সাশ্রয় হয়। গ্রামীণ ঐতিহ্যের এক টুকরো খোলা মাঠে নাপিতের আজকাল খুব একটা দেখা যায় না। যারা আছে তারা বড্ড কষ্ট করে টিকে আছে। প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চয়তা আর না পাওয়ার বেদনা যেন এই নরসুন্দরদের জীবনেরই অংশ। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির বর্ষপূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম নগরীকে গ্রিন ও পরিচ্ছন্ন করতে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার AKM ফজলুল হক, জেলার সমবায় অফিসার মোহাম্মদ মোসলেউদ্দিন বক্তব্য রাখেন। চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিভিন্ন দপ্তরের উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এইসব সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি জাতির আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে মোটর রিকশা, ট্রাইসাইকেল, সার, বীজ, গরু, ছাগল ও তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এই সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,797.63, যা গতকালের চেয়ে শতকরা 0.72 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,246.85, যা গতকালের চেয়ে শতকরা 0.57 বেশি। আজ 166টি কোম্পানির 36,87,658টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 15,62,68,000 টাকারও বেশি। এর মধ্যে 118টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 31টির দাম কমেছে এবং 17টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ফুটবল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য বেগম রোকেয়া পদক পেয়েছেন নারী জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে পদক গ্রহণ করেন ঋতুপর্ণা। মিয়ানমারের বিরুদ্ধে ঋতুপর্ণা চাকমার দুরন্ত জোড়া গোল বাংলাদেশকে প্রথমবারের মতো এএফসি মহিলা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করেছে। এছাড়া গত বছরের সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার গুরুত্বপূর্ণ গোলটি নেপালকে হারিয়ে বাংলাদেশকে শিরোপা এনে দেয়। সামাজিক ও পারিবারিক বাধা অতিক্রম করে তিনি জাতীয় আইকন হিসাবে আবির্ভূত হয়েছেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 22 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 9 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4টা 34 মিনিটে, জোয়ার বেলা 11টা 19 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যে 5টা 21 মিনিটে এবং জোয়ার রাত 11টা 26 মিনিটে।